আসসালামু আলাইকুম সকলকে। তো এবার আমরা টাইপ 1 এবং টাইপ 2 অতিপরিবাহীর সাধারণ গুণাবলী সম্পর্কে জানব। তো টাইপ 1 এবং টাইপ 2 অতিপরিবাহী জানার পূর্বে আমরা প্রথম থেকেই পড়ে আসতেছি যে অতিপরিবাহী বা সুপার কন্ডাক্টর কী। অতিপরিবাহী বা সুপার কন্ডাক্টর হলো এমন এক ধরনের পদার্থ যা নির্দিষ্ট তাপমাত্রার নিচে গেলে তার বৈদ্যুতিক রোধ বা রেজিস্ট্যান্স সম্পূর্ণভাবে শূন্য হয়ে যায়, যার ফলে কোনো কারেন্ট বাধা ছাড়াই চলতে পারে এবং এটি চুম্বক ক্ষেত্রকে তার ভিতরে প্রবেশ করতে দেয় না, যাকে আমরা মেইসনার ইফেক্ট বলে থাকি। তো আমরা গত পর্বে মেইসনার ইফেক্ট সম্পর্কেও জেনেছিলাম। মেইসনার ইফেক্টটা কী ছিল, যে যদি আমরা কোনো একটা অতিপরিবাহী নেই, তো ধরে নিলাম এটা একটা অতিপরিবাহী এবং এখানে যদি আমরা চুম্বক ক্ষেত্র প্রদান করি, তখন এই চুম্বক ক্ষেত্রকে এই অতিপরিবাহীর ভিতরে প্রবেশ করতে দিবে না, বাধা দিবে, যাকে আমরা মেইসনার ইফেক্ট বলি। এই যে সুপার কন্ডাক্টরটা রয়েছে, সেই সুপার কন্ডাক্টরের যে চুম্বকীয় ক্ষেত্রটা যে আচরণটা করতেছে, সেই আচরণের উপর ভিত্তি করে সুপার কন্ডাক্টরকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে টাইপ 1 এবং আরেকটা হচ্ছে টাইপ 2 সুপার কন্ডাক্টর। এখন আমরা টাইপ 1 সুপার কন্ডাক্টর কী সেই সম্পর্কে একটু জানবো, তারপর আমরা আনসারটা দেখলেই বুঝতে পারবো আসলে কি ঘটছে। এখানে আমরা টাইপ 1 সুপার কন্ডাক্টরের কথা যদি বলি, টাইপ 1 সুপার কন্ডাক্টর হলো সেই সমস্ত পদার্থ যেগুলো সম্পূর্ণভাবে চুম্বকীয় ক্ষেত্রকে অপসারণ করতে পারে। আমরা জানি যে যেসব পদার্থ সম্পূর্ণভাবে চুম্বকীয় ক্ষেত্রকে অপসারণ করে তাদেরকে মেইসনার ইফেক্ট বলা হয়। অর্থাৎ টাইপ 1 সুপার কন্ডাক্টরে মেইসনার ইফেক্ট দেখতে পাবো, কিন্তু নির্দিষ্ট একটি চুম্বকীয় ক্ষেত্রের মান, যাকে আমরা এসি দ্বারা প্রকাশ করব, সেই এসি অতিক্রম করলেই ওই পদার্থের সুপার কন্ডাক্টিভিটি হারিয়ে ফেলবে এবং সাধারণ পরিবাহীর মতো আচরণ করবে। তো এই ধরনের পদার্থগুলো হচ্ছে সীসা, পারদ, অ্যালুমিনিয়াম, টিন, এগুলো। তো আমরা টাইপ 1 সুপার কন্ডাক্টরের বৈশিষ্ট্যগুলো যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো প্রথমে মেইসনার ইফেক্ট দিবে। আর মেইসনার ইফেক্ট মানে হচ্ছে যে সুপার কন্ডাক্টর বা পদার্থটা নিব, লেড, অ্যালুমিনিয়াম, টিন, যে কোনো একটিকে যদি আমরা নেই, তখন আমরা কি দেখতে পাবো। তো আমরা ধরে নিলাম লেডকে নিলাম, হ্যাঁ, পিবি। তাহলে এই লেডের যে পদার্থটা নিব, সেই পদার্থটা মেইসনার ইফেক্ট দিবে। এর মানে হচ্ছে এখানে যদি আমরা চুম্বক ক্ষেত্র দেই, তখন এই পদার্থের ভিতরে চুম্বক ক্ষেত্র প্রবেশ করতে পারবে না। এই যে পদার্থটা আছে, চুম্বক ক্ষেত্রকে বাধা দিবে। কিন্তু টাইপ 1 যে সুপার কন্ডাক্টরটা আমরা বলতেছি, সেই টাইপ 1 সুপার কন্ডাক্টরের একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত চুম্বক ক্ষেত্র আমরা দিতে পারবো। তো ওই নির্দিষ্ট পরিমাণ চুম্বক ক্ষেত্রের থেকে যদি আমরা বেশি চুম্বক ক্ষেত্র দেই, চুম্বক ক্ষেত্রের পরিমাণ বেশি দেই, তো সেই ক্ষেত্রে এই যে অতিপরিবাহীটা আছে, এটার ভিতরে চুম্বক ক্ষেত্র প্রবেশ করতে পারবে। তো যার ফলে যদি চুম্বক ক্ষেত্র এটার ভিতরে প্রবেশই করে, সেক্ষেত্রে তো আর এটা অতিপরিবাহী থাকবে না, সেটা হয়ে যাবে একটা সাধারণ পরিবাহী। আর এসি হলো সেই নির্দিষ্ট চুম্বকীয় ক্ষেত্রের মান যার উপরে গেলে সুপার কন্ডাক্টর তার সুপার কন্ডাক্টিভিটি হারিয়ে সাধারণ পরিবাহীর মতো আচরণ করে। এবার আমরা একটা গ্রাফ অঙ্কন করব, তাহলে এই ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে পারবো। তো এখানে আমরা যে গ্রাফটা অঙ্কন করব, এই এক্স অক্ষ বরাবর আমরা দিব হচ্ছে এইচ বা চুম্বকীয় ক্ষেত্রের মান, এবং ওয়াই অক্ষের দিক বরাবর দিব হচ্ছে চুম্বকীয় স্থানচ্যুতি, যাকে আমরা এম দ্বারা প্রকাশ করব। তো আমরা ধরে নিব যে এই রেখা পর্যন্ত এটা হচ্ছে এসি, মানে এসি এর নিচে থাকলে আমরা ওইটাকে দেখতে পাবো হচ্ছে সুপার কন্ডাক্টর রূপে, এবং এইচসি এর থেকে বেশি যদি আমরা চুম্বক ক্ষেত্র দিয়ে দেই, তখন আমরা দেখতে পাবো এটা সাধারণ পরিবাহীর মতো আচরণ করবে। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা দেখব যে এসি যদি বেশি থাকে সাধারণ এইচের তুলনায়, তো এখানে এসি হচ্ছে ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড। তো ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড যদি বেশি থাকে, তো সেই ক্ষেত্রে এটা অতিপরিবাহীর মতো আচরণ করবে। আর সুপার কন্ডাক্টর পুরোপুরি চুম্বকীয় ক্ষেত্রকে প্রত্যাখ্যান করতেছে, অর্থাৎ চুম্বকীয় স্থানচ্যুতি এম লিনিয়ারভাবে বাড়তে থাকে, অর্থাৎ এরকম দেখতে পাবো। তো এক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, এটা অতিপরিবাহীর মতো, এটার ভিতরে অতিপরিবাহীর মতো কাজ করবে। কিন্তু যখন এই যে এসির পার হয়ে যাবে, অর্থাৎ এসি সমান এইচ হবে, ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড, সাধারণ যে ম্যাগনেটিক ফিল্ডটা সেটা ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ডের সমান হবে, তখন আমরা দেখতে পাবো সুপার কন্ডাক্টিভিটি হারাতে শুরু করতেছে। অর্থাৎ এখানে যে পদার্থটা আমরা নিব, সেই পদার্থের ভিতরে চুম্বক ক্ষেত্র প্রবেশ করা শুরু করবে। অর্থাৎ এই সুপার কন্ডাক্টরটা আর সুপার কন্ডাক্টর থাকবে না, সেটা সাধারণ যে পরিবাহী সেটার মতো আচরণ করবে। আর যখন এই ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড এইচ সি
অনেক কম থাকবে এইচের তুলনায়, অর্থাৎ এই এইচটা বেশি থাকবে, আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডটা সেটা যদি আমরা বেশি পরিমাণে দেই, এই এসি থেকে বেশি পরিমাণে দেই, সেক্ষেত্রে এই যে অতি পরিবাহী সেটা আর অতি পরিবাহী থাকবে না, সেটা সাধারণ পরিবাহী হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে চুম্বকীয় ক্ষেত্রের মান এসি ছাড়িয়ে গেলে সুপার কন্ডাক্টর সাধারণ পরিবাহীর মতো আচরণ করতে শুরু করে, তখন এটি আর চুম্বকীয় ক্ষেত্রকে অপসারণ করতে পারে না, অর্থাৎ এটার ভিতরে চুম্বকীয় ক্ষেত্রটা প্রবেশ করে। তো টাইপ 1 সুপার কন্ডাক্টরকে সফট সুপার কন্ডাক্টরও বলা হয়। কেন এই সফট সুপার কন্ডাক্টর বলা হয়? কারণ হচ্ছে টাইপ 1 সুপার কন্ডাক্টর খুব সহজেই সুপার কন্ডাক্টিভিটি হারিয়ে ফেলে। এই টাইপ 1 সুপার কন্ডাক্টর শুধুমাত্র একটি সংকট চুম্বকীয় ক্ষেত্র এসি পর্যন্ত সুপার কন্ডাক্টিভ থাকে, এবং তারপরে কি ঘটে, যখনই আমরা চুম্বক ক্ষেত্র বাড়াতে থাকি, অর্থাৎ একটা সময় গিয়ে দেখা যাবে এটা আর অতি পরিবাহী থাকে না, অর্থাৎ এই যে ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ডের থেকে বেশি যদি ম্যাগনেটিক ফিল্ড আমরা দেই, তো সেক্ষেত্রে এটা সাধারণ পরিবাহীর মতো কাজ করে, এজন্য একে সফট সুপার কন্ডাক্টরও বলা হয়। তো আমরা এখানে খেয়াল করলে দেখব যে কথাগুলো আমরা বলছি সেম কথাগুলোই লিখছি, যে টাইপ 1 বহিস্থ চৌম্বক ক্ষেত্রের অতি পরিবাহী যে আচরণ প্রদর্শন করে তার ভিত্তি থেকে টাইপ 1 এবং টাইপ 2 এই দুই শ্রেণীতে ভাগ করা হয়। টাইপ 1 এর মধ্যে কি ঘটে, যে সকল অতি পরিবাহী মেজনার প্রভাব যথাযথ মেনে চলে তাদেরকে টাইপ 1 অতি পরিবাহী বলে। আর চিত্রে টাইপ 1 অতি পরিবাহী হিসেবে ল্যাডের চুম্বক আচরণ দেখানো হয়েছে। প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের একটি সংকট মান এসি এর নিচে অতি পরিবাহী সম্পূর্ণ ডায়াচুম্বক প্রদর্শন করে, অর্থাৎ এসি এর নিচে যদি থাকে তো সেই ক্ষেত্রে আমরা একটা ডায়াচুম্বকের মতো আচরণ দেখতে পাই, অর্থাৎ অতি পরিবাহিতা প্রদর্শন করে, এটার ভিতরে চুম্বক ক্ষেত্র প্রবেশ করতে পারে না। অধিকাংশ ক্ষেত্রে এই সংকট চুম্বক ক্ষেত্রের মান 0.1 টেসলা ক্রমের হয়। আর প্রযুক্ত চুম্বক ক্ষেত্র বৃদ্ধি পেয়ে এসি এর কাছাকাছি হলে চুম্বক ক্ষেত্র পদার্থকে সম্পূর্ণরূপে ভেদ করে এবং অতঃপর অতি পরিবাহিতা দ্রুত লোপ পায়। এখানে যখনই এসি এর পরিমাণ চুম্বক ক্ষেত্রের মানটা এসি বা সংকট যে মানটা আছে সেটা সমান হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা দেখব যে অতি পরিবাহিতা ক্রমশ হ্রাস পাচ্ছে, অর্থাৎ এখানে আর অতি পরিবাহী থাকে না, এটা সাধারণ পরিবাহীর মতো হয়ে যায়। তো এই সেম কথাটাই লিখছে যে অতঃপর পরিবাহিতা দ্রুত লোপ পায়। চুম্বক ক্ষেত্রের মান এসি এর চেয়ে বেশি হলে পদার্থটি সাধারণ পরিবাহী নিয়ে আচরণ করে। এই ধরনের পদার্থকেই টাইপ 1 অতি পরিবাহী বলে। এই ধরনের পদার্থকে কেন সফট বা নরম অতি পরিবাহী বলা হয়? কারণ হচ্ছে যখনই এসি এর কাছে যায় তখনই তার অতি পরিবাহিতা হ্রাস পায় এবং সাধারণ পরিবাহী হয়ে যায়, এজন্য একে নরম অতি পরিবাহিতা বলা হয়। এজন্য তাকে কম শক্তি প্রয়োগ করতে হয়। তো আশা করি আমরা টাইপ 1 সুপার কন্ডাক্টর সম্পর্কে বুঝতে পেরেছি। এখন আমরা টাইপ 2 সুপার কন্ডাক্টর নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা লক্ষ্য করলে দেখব যে টাইপ 1 যে সুপার কন্ডাক্টরটা ছিল, সেই সুপার কন্ডাক্টরের জন্য যে সংকট মান এইচসি সেটা একটা ছিল, কিন্তু এখন আমরা যে সুপার কন্ডাক্টর নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাইপ 2 সুপার কন্ডাক্টর। সেক্ষেত্রে আমাদের যে সংকট মানটা থাকবে সেটা থাকবে দুইটা, একটা হচ্ছে AC1 আর একটা হচ্ছে AC2। তো আমরা একটা গ্রাফের সাহায্যে টাইপ 2 সুপার কন্ডাক্টর সম্পর্কে বিস্তারিত বোঝার চেষ্টা করব। তো এখানে আমরা গ্রাফটা অঙ্কন করব। তো টাইপ 2 সুপার কন্ডাক্টরের কিছু উদাহরণ হচ্ছে নায়োবিয়াম, ভ্যানেডিয়াম, লেড বিসমাথ ইত্যাদি। তো আমরা যে গ্রাফটি অঙ্কন করলাম সেটা হচ্ছে 4.2 কেলভিন তাপমাত্রায় লেড বিসমাথ সংকরের চুম্বকায়ন রেখা। তো এখন আমরা চুম্বক ক্ষেত্র প্রদান করব। তো আমরা যে চুম্বক ক্ষেত্রটা দিব ওই লেড বিসমাথের মধ্যে, সেই চুম্বক ক্ষেত্রটা যদি এই HC1 সংকট মান থেকে যদি আমাদের চুম্বক ক্ষেত্রটা কম হয়, তো সেক্ষেত্রে কি করতে দেখব। প্রথমে হচ্ছে আমরা যে চুম্বক ক্ষেত্রটা দিব সেটা হচ্ছে HC1 থেকে কম, সেক্ষেত্রে সুপার কন্ডাক্টরটা শুদ্ধ সুপার কন্ডাক্টর অবস্থা দেখাবে, অর্থাৎ এই HC1 এর আগে যে অবস্থাটা আমরা দেখতে পাবো সেখানে সম্পূর্ণরূপে মেজনার ইফেক্ট অনুসরণ করবে। তো টাইপ 1 এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এই যে এইচসি যে মানটা আছে, ক্রিটিক্যাল মান আছে, সেই মানের থেকে যদি আমরা বেশি পরিমাণে ম্যাগনেটিক ফিল্ড নেই তাহলে ওইটা সাধারণ পরিবাহীর মতো আচরণ করে। কিন্তু এক্ষেত্রে আমরা খেয়াল করব যে HC1 এর থেকে যদি আমরা বেশি পরিমাণে ম্যাগনেটিক ফিল্ড দেই তবে তা সরাসরি গিয়ে সাধারণ যে পরিবাহী সেটার মতো আচরণ করবে না। তো এখানে আমরা কি ঘটতে দেখব যে HC1 থেকে যদি এইচটা বেশি হয় এবং HC2 এই ক্রিটিক্যাল যে মানটা সেটার থেকে যদি এই এইচ এর মানটা কম হয়, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডটা আমরা এই ক্রিটিক্যাল HC1 থেকে বেশি দিব এবং এই HC1 থেকে কম দিব। তো সেই ক্ষেত্রে আমরা যে মধ্যবর্তী অবস্থাটা দেখতে পাবো সেই অবস্থাটাকে বলা হয় হচ্ছে মিশ্র অবস্থা বা ভরটেক্স অবস্থা। সুপার কন্ডাক্টিং পুরোপুরি থাকে না, আবার সাধারণ যে পরিবাহী পদার্থ সেটাও পুরোপুরি থাকে না, মিশ্র অবস্থায় থাকে। তো প্রথম অবস্থায় যখন HC1 এর থেকে বেশি এবং HC2 এর থেকে কম, মানে প্রথম শুরু অবস্থায় আস্তে আস্তে এখানে অতি পরিবাহী কমতেছে। তো এই অবস্থা
অতি পরিবাহী কমতেছে এবং আমাদের যে সাধারণ পরিবাহীর যে বৈশিষ্ট্যগুলো সেগুলো বাড়তেছে। একটা সময় যখন আমরা AC1 এর পরিমাণ থেকে H এর মানটা অনেক বেশি বাড়িয়ে দিব, প্রায় কাছাকাছি নিয়ে আসবো, তখন দেখবো যে অতি পরিবাহী যে বৈশিষ্ট্যটা আছে পদার্থের মধ্যে সেটা প্রায় কমে গেছে। একটা সময় 0-তে চলে আসবে এবং AC2 এর বেশি পরিমাণে যখন আমরা এই H এর মানটা দিব, অর্থাৎ H এর মানটা AC2 এর থেকে বেশি হবে, AC2 এর থেকে বেশি হবে, তখন এটি সাধারণ পরিবাহীর মতো আচরণ করবে। তো আমরা দেখতেছি যে টাইপ 2 এর ক্ষেত্রে আমাদের 3টা ধাপ অতিক্রম করা লাগতেছে। প্রথম ধাপের ক্ষেত্রে AC1 এর থেকে কম যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড দেই, তো সেই ক্ষেত্রে এটা অতি পরিবাহী মানে মেজনার ইফেক্ট দেয়, এবং যখন AC1 এর থেকে বেশি এবং AC2 এর থেকে কম পরিমাণে ম্যাগনেটিক ফিল্ড দেয়, তখন মিশ্র অবস্থা কাজ করে, অর্থাৎ এখানে অতি পরিবাহী ধর্মও থাকে এবং সাধারণ পরিবাহীর যে ধর্মটা সেটাও থাকে, অর্থাৎ খাঁটি বা শুদ্ধ সুপার কন্ডাক্টর আমরা এখানে বলতে পারবো না। তারপর একটা সময় যখন AC2 এর থেকে বেশি পরিমাণে আমরা এই H এর মানটা বাড়ায় দিব, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড বেশি দিব, তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে এখানে কোনো সুপার কন্ডাক্টিভিটি থাকবে না, সম্পূর্ণ যে পদার্থটা থাকবে সেটা হচ্ছে সাধারণ পরিবাহী হয়ে যাবে। তো আমরা কি বলতে পারি AC1 কি? AC1 হচ্ছে লোয়ার ক্রিটিক্যাল ফিল্ড আর AC2 হচ্ছে আপার ম্যাগনেটিক ফিল্ড। তো অবশেষে আমরা কি বলতে পারি যে টাইপ 1 এর ক্ষেত্রে যখন আমরা AC পার হই তখনই সেটা সুপার কন্ডাক্টিভিটি হারায় ফেলে, আর টাইপ 2 সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে এটি ধীরে ধীরে সুপার কন্ডাক্টিভিটি হারায়, অর্থাৎ এই AC1 পার হলেই সুপার কন্ডাক্টিভিটি হারাবে এমন না, আস্তে আস্তে AC1 পার হলে আস্তে আস্তে সুপার কন্ডাক্টিভিটি হারাতে হারাতে AC2-তে গেলে, আবার AC2 পার হয়ে গেলে সেক্ষেত্রে দেখা যাবে যে এটার মধ্যে আর কোনো সুপার কন্ডাক্টিভিটি থাকবে না। তো এই টাইপ 2 সুপার কন্ডাক্টরকে হার্ড সুপার কন্ডাক্টরও বলা হয় বা কঠিন সুপার কন্ডাক্টরও বলা হয়। কারণ কি? কারণ হচ্ছে এটি অনেক বেশি চুম্বকীয় ক্ষেত্র সহ্য করতে পারে AC2 পর্যন্ত, অর্থাৎ AC1 থেকে AC2 পর্যন্ত এই পুরোটাই সে চুম্বকীয় ক্ষেত্র সহ্য করতে পারে, কিন্তু টাইপ 1 এর ক্ষেত্রে এই AC পার হলে আর চুম্বকীয় ক্ষেত্র সহ্য করতে পারে না। আর এটি টাইপ 1 সুপার কন্ডাক্টরের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং শিল্পক্ষেত্রে অনেক বেশি ব্যবহৃত হয়, এজন্য এটাকে হার্ড সুপার কন্ডাক্টরও বলা হয়ে থাকে। এবার আমরা আনসারটার দিকে যদি খেয়াল করি তাহলে আমরা সহজে বুঝতে পারবো। এখানে আমরা ল্যাড বিসমাথের যে শঙ্করের চুম্বকায়ন রেখাগুলা এখানে এঁকে দিলাম। এই যে এই রেখাটা AC1, এটার আগে সবটাই হচ্ছে সুপার কন্ডাক্টরের মতো আচরণ করবে, অর্থাৎ মেজনার ইফেক্ট যথাযথ পালন করবে, কিন্তু AC1 পার হয়ে গেলে আর মেজনার ইফেক্ট যথাযথ পালন করবে না, এটা সুপার কন্ডাক্টিভিটি হারাতে শুরু করবে এবং সাধারণ যে পরিবাহী পদার্থ বা কন্ডাক্টর সেটার মতো আচরণ করা শুরু করবে। অর্থাৎ AC1 এর সুপার কন্ডাক্টিভিটি এই রেখাটা দ্বারা বোঝায় যে তার কন্ডাক্টিভিটি ক্রমশই হারাচ্ছে AC2 পর্যন্ত গেলে সে পুরোপুরি তার সুপার কন্ডাক্টিভিটি হারিয়ে ফেলে এবং এটার পর থেকে সে আবার তার যে স্বাভাবিক বা সাধারণ পরিবাহী সেটার মতো আচরণ করে। তো এই কথাগুলো আমরা লিখছি যে এই অতি পরিবাহীগুলো মেজনার ক্রিয়া যথাযথ অনুসরণ করে না, অর্থাৎ ক্ষেত্র প্রাবল্যের সংকট মানে চুম্বক ক্ষেত্র হঠাৎ করে এই পদার্থগুলোকে ব্যাধ করে না। ল্যাড বিসমাথ শঙ্করের জন্য একটি প্রচলিত চুম্বকায়ন রেখা দেখানো হলো, যেটা হচ্ছে এটা হচ্ছে 4.2 কেলভিন তাপমাত্রায় ল্যাড বিসমাথ শঙ্করের চুম্বকায়ন রেখা। এই যে এটা দ্বারা কি বোঝায়? এই যে এখানে অতি পরিবাহী স্টেট, এই স্টেটটা হচ্ছে অতি পরিবাহী স্টেট, আর এই যে এখান থেকে শুরু করে এই স্টেটটা হচ্ছে ভর্টেক্স বা মিশ্র বা মধ্যবর্তী অবস্থা, এবং এই যে 3 নাম্বার যে স্টেটটা রয়েছে এটার পর থেকে এই যে 3 নাম্বার এই অংশটুকু হচ্ছে স্বাভাবিক অবস্থা। তো এতক্ষণ আমরা যা যা বলছি এগুলো আমরা এখানে লিখছি যে এই চুম্বকায়ন রেখা হতে এই যে ল্যাড বিসমাথ এই ধরনের অতি পরিবাহী চুম্বক আচরণ সম্পর্কে জানা যায়। তো চুম্বকায়ন রেখা থেকে দেখা যায় যে চুম্বক ক্ষেত্র HC1 অপেক্ষা কম হলে পদার্থটি যথার্থ ডায়াচুম্বকের ন্যায় আচরণ করবে এবং এর মধ্যে কোনো ফ্লাক্স ঘনত্ব প্রবেশ করবে না। অর্থাৎ আমরা যে অতি পরিবাহী পদার্থটা নেব ল্যাড বিসমাথে যদি নেই, তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে AC1 এর আগে এটার ভিতরে যদি আমরা চুম্বক ক্ষেত্র দেই, চুম্বক ক্ষেত্রটা এর ভিতরে প্রবেশ করবে না, কিন্তু যখনই HC1 পার হয়ে যাব তখনই দেখা যাবে কিছু পরিমাণে চুম্বক ক্ষেত্র এটার ভিতরে প্রবেশ করতেছে। চুম্বক ক্ষেত্র ভিতরে প্রবেশ করা মানে হচ্ছে এটা যে স্বাভাবিক পরিবাহী সেটার মতো আচরণ শুরু করা, অর্থাৎ অতি পরিবাহী ধর্মটা বিনষ্ট হওয়া শুরু করবে। তো এই কথাটাই লিখছি যে চুম্বকায়ন রেখা থেকে দেখা যায় যে চুম্বক ক্ষেত্র AC1 অপেক্ষা কম হলে পদার্থটি যথাযথ ডায়াচুম্বকের ন্যায় আচরণ করবে এবং এদের মধ্যে কোনো ফ্লাক্স প্রবেশ করবে না। কাজেই ক্ষেত্র H
অর্থাৎ AC1 থেকে H যদি কম হয়, অর্থাৎ আমরা যে ম্যাগনেটিক ফিল্ডটা দিব সেটা যদি AC1 থেকে কম হয়, এর জন্য পদার্থটি কী হবে, অতি পরিবাহী অবস্থা প্রাপ্ত হয়। আর চৌম্বক ক্ষেত্র AC1-এর চেয়ে অধিক হলে ফ্লাক্স নমুনাকে ব্যাদ করতে শুরু করে। ফ্লাক্স, এই যে চৌম্বক ফ্লাক্সগুলো এই নমুনাকে ব্যাদ করতে শুরু করবে। আর H = AC2 এর জন্য ব্যাদন প্রক্রিয়া সফল হয় এবং পদার্থটি স্বাভাবিক পরিবাহী অবস্থা প্রাপ্ত হয়। অর্থাৎ এই H এর মানটা, আমরা যে চৌম্বক ফ্লাক্সটা দিব সেটা যদি AC2 এর সমান হয়ে যায় তাহলে সম্পূর্ণ ব্যাদ করা কমপ্লিট করে ফেলবে, অর্থাৎ এখানে সাধারণ পরিবাহীর মতো আচরণ করবে। তো AC1 ও AC2 ক্ষেত্রকে যথাক্রমে নিম্নতর ও উচ্চতর চৌম্বক সংকট ক্ষেত্র বলা হয়। ক্ষেত্র AC1 ও AC2 এর মধ্যবর্তী অঞ্চলে পদার্থের ডায়াচুম্বকত্ব আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে এবং পদার্থের অভ্যন্তরে চৌম্বক ফ্লাক্স B অশূন্য থাকে। তো চৌম্বক ফ্লাক্স B অশূন্য থাকা মানে হচ্ছে এই যে পদার্থটা আছে এটার ভিতর দিয়ে চৌম্বক ফ্লাক্স গমন করতে পারতেছে। অর্থাৎ মেজনার ক্রিয়া যথার্থতার সাথে অনুসৃত হয় না। যখনই পদার্থের ভিতরে চৌম্বক ক্ষেত্র চলে যায় সেক্ষেত্রে তো মেজনার মানে হচ্ছে এটার ভিতর চৌম্বক ক্ষেত্র প্রবেশ করতে পারবে না। যখন করতে পারবে তখন তো আর মেজনার ক্রিয়া যথার্থ থাকবে না। এই অঞ্চলের নমুনাকে ভর্টেক্স বা মধ্যবর্তী অবস্থা বলে। এই অবস্থায় পদার্থের মধ্যে অতিপরিবাহী এবং পরিবাহী অবস্থার মিশ্রণ বিরাজ করে। টাইপ 2 অতিপরিবাহীকে কঠিন অতিপরিবাহিতা বলে, কারণ হচ্ছে এদেরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অতি উচ্চ মানের চৌম্বক ক্ষেত্রের প্রয়োজন হয়। তো আশা করি আমরা এই অংশটুকু বুঝতে পেরেছি। তো এবার আমরা টাইপ 1 এবং টাইপ 2 এর মধ্যে পার্থক্য খুব সহজেই করতে পারবো। তো এখানে প্রথমে আমরা টাইপ 1-এর যে সুপার কন্ডাক্টরটা রয়েছে এটার সংজ্ঞা লিখছি। তো সংজ্ঞাটাকে যে সুপার কন্ডাক্টর সম্পূর্ণভাবে মেসনার ইফেক্ট অনুসরণ করে এবং একটি নির্দিষ্ট সংকট চৌম্বকীয় ক্ষেত্র AC পর্যন্ত সুপার কন্ডাক্টিভ থাকে তাকে কি বলা হয়, টাইপ 1 সুপার কন্ডাক্টর বলে। আর টাইপ 2 সুপার কন্ডাক্টর হচ্ছে এখানে দুইটা সংকট মান থাকে, একটা হচ্ছে AC1 এবং আরেকটা হচ্ছে AC2 নামে দুটি সংকট চৌম্বকীয় ক্ষেত্র অনুসরণ করে এবং চৌম্বকীয় ক্ষেত্র আংশিকভাবে প্রবেশ করতে পারে, তাকে টাইপ 2 সুপার কন্ডাক্টর বলে। আর 2 নম্বরে আমরা লিখব যে টাইপ 1 সুপার কন্ডাক্টর মেজনার ইফেক্ট সম্পূর্ণভাবে অনুসরণ করে চৌম্বকীয় ক্ষেত্রকে সম্পূর্ণরূপে বহিষ্কার করে, অর্থাৎ যে কন্ডাক্টর রয়েছে সেই সুপার কন্ডাক্টরের ভিতরে চৌম্বক ক্ষেত্র প্রবেশ করতে দেয় না। আর আংশিক মেজনার ইফেক্ট অনুসরণ করে চৌম্বকীয় ক্ষেত্রের একটি অংশ প্রবেশ করতে পারে। আর AC এর উপরে গেলে আচমকা সুপার কন্ডাক্টিভিটি হারায়। আমরা চিত্র থেকেই দেখলাম যে যখনই কি হয়, এই যে AC পর্যন্ত যাওয়ার পর AC পার হতেই এই সুপার কন্ডাক্টিভিটি হারিয়ে যায়, অর্থাৎ সেটা সাধারণ হয়ে যায়, সাধারণ যে কন্ডাক্টর সেটার মতো আচরণ করে। আর এটার ক্ষেত্রে AC1 পার হওয়ার পর সুপার কন্ডাক্টিভিটি থাকে এবং আস্তে আস্তে AC2 পার হওয়ার পর তারপর সুপার কন্ডাক্টিভিটি হারায়। তো এটা ধীরে ধীরে সুপার কন্ডাক্টিভিটি হারায়। আর এটার উদাহরণ হচ্ছে পারদ, সীসা, লেড, টিন ইত্যাদি। আর এটার উদাহরণ হচ্ছে নিওবিয়াম বা নায়োবিয়াম, যাই বলি না কেন, ভ্যানেডিয়াম, লেড বিসমাথ ইত্যাদি। আর এটার শক্তি ক্ষয় কম হয় এবং এটার শক্তি ক্ষয় বেশি হয় কারণ ভর্টেক্স গঠিত হয় বা মধ্যবর্তী যে অবস্থাটা পরিবাহী এবং অতি পরিবাহী মিলে যে অবস্থাটা সৃষ্টি হয় সেটাকে ভর্টেক্স অবস্থা বলা হয়। এই ভর্টেক্স অবস্থা গঠিত হয়। আর এই টাইপ 1 সুপার কন্ডাক্টর সাধারণত গবেষণামূলক কাজে ব্যবহৃত হয়। আর টাইপ 2 সুপার কন্ডাক্টর হচ্ছে MRI, পাওয়ার ট্রান্সমিশন ইত্যাদিতে ব্যবহৃত হয়।